আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদ আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। এবার বিস্তারিত সংবাদ। টানা দ্বিতীয় দিনের মতো ৫,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে এখন মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ৬,৫,৯৩৭ জন। ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৪৫ জন। এদিকে রাজধানীতে করোনার পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রতিদিনই বাড়ছে ভিড়। ধারণ ক্ষমতার বেশি রোগী নিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো, ফাঁকা নেই আইসিইউ। জাহিদ রহমানের রিপোর্টে বিস্তারিত। ক্রমেই বেড়ে চলেছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নতুন করে আরও ৪৫ জন মারা গেছে করোনায় আক্রান্ত হয়ে। মোট মৃত্যুর সংখ্যা এখন প্রায় ৯,০০০। এদিন ২৬,৫০০-এর বেশি নমুনা পরীক্ষায় নতুন ৫,০৪২ জনের দেহে করোনার উপস্থিতি মিলেছে। এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৬,৫,৯৩৭ জন। এদিকে ঠান্ডা, জ্বর, শরীরে ব্যথাজনিত করোনা উপসর্গ নিয়ে করোনা পরীক্ষা কেন্দ্রগুলোতে ভিড় করছেন মানুষ। মার্চে এসে ১৬ তারিখ পর্যন্ত প্রায় ৫০০, ৫৫০, কিন্তু ইদানিং ১৬ তারিখ থেকে এ যাবত আমাদের রোগীর চাপ বেড়ে গেছে, প্রায় ৭০০ আপ হইতেছে। সবাই আমরা ৪ জন, আমার ওয়াইফ, আমার ছেলে মেয়ে, আমরা ৪ জনই আক্রান্ত হয়েছি। পজিটিভ না, মানে সিমটম যেহেতু আছে, যে ওনার ঠান্ডা, কাশি, জ্বর তিনটাই রয়েছে আর কি। আর ওনাকে সাহায্য সহযোগিতা করতে গিয়ে দেখা গেছে যে এগুলো আমার মধ্যেও অবস্থান করতেছে আর কি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বিএসএমএমইউ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতালে বাড়তি রোগীর চাপ। ধারণ ক্ষমতার বেশি রোগীকে সেবা দেওয়ার চেষ্টা থাকলেও ফিরিয়ে দিতে হচ্ছে আইসিইউর প্রয়োজনে এমন রোগীদের। টেস্ট পজিটিভ এসছে আজকে ৩ দিন হলো, কিন্তু ওনার ওই যে রেসপিরেটরি সমস্যা হচ্ছে। করোনা পজিটিভ ওয়ার্ড বাড়ানো হচ্ছে, সে ক্রিটিক্যাল রোগীগুলো আমরা ভর্তি নিচ্ছি, আর যেগুলো পজিটিভ আছে সেগুলো স্বাভাবিকভাবে আমরা ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে বাসায় ট্রিটমেন্ট নেওয়ার জন্য বলতেছি তাদের। আর যেগুলো ক্রিটিক্যাল রোগী, যাদেরকে অক্সিজেন সিলিন্ডার গ্যাস কমে গেছে, তাদেরকে আমরা ভর্তি নিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধির কয়েকটি নির্দেশনা সহ সোমবার প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে আগামীকাল বুধবার থেকে ৬০% বাস ভাড়া বাড়ছে, অর্থাৎ ১০ টাকার ভাড়া হবে ১৬ টাকা। করোনার ক্ষতির মধ্যে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা। রেলপথে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা কার্যকর হলেও সেখানে ভাড়া বাড়ছে না। এদিকে মধ্যরাত থেকে বিদেশ ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টাইন নিশ্চিত করবে বিমান। খান আলামিনকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন শরীয়ত খান। করোনা সংক্রমণে হ্রাস টানতে সোমবার ১৮টি নির্দেশনা দেয় সরকার, যেখানে বলা হয় স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ ৫০% যাত্রী নিয়ে চলাচল করবে গণপরিবহন। এই শর্ত মানতে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় বাস মালিক সমিতি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বুধবার থেকে বাস ভাড়া ৬০% বাড়ছে। অর্ধেক আসন খালি রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, শতভাগ মাস্ক পরার শর্তে বাস ভাড়ার হার ৬০% বৃদ্ধি করা হয়েছে। করোনাকালে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। বাস রুটে টাকা বেশি দিতে হয় ভাড়া হিসেবে, এক্ষেত্রে মানুষের ক্ষেত্রেও পসিবল না, একটু প্রবলেম হয়ে যাবে গরিব মানুষের জন্য। বাসগুলোতে ওরা করে কি, ভাড়া ঠিকই নেয়, কিন্তু লোক কিন্তু ডাবল সিটে ডাবলভাবেই নেয়। যেখানে আমি আসতাম মনে করেন যে ২০ টাকা, এখন যেখানে দেখা যাবে ৪০ টাকা, ৫০ টাকা নিতেছে, তো অনেক বেশি হয়ে যেতেছে না। ভাড়া বাড়লেও স্বাস্থ্যবিধি রক্ষার কোনো উদ্যোগ দেখা যায়নি পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে। এই আপনার ডেটল লাগতে হবে, কেন গাড়ি ওয়াশ করতে হবে ডেটল দিয়া। জীবনও তো সবার জন্য, গাড়ির ভিতরে তো জীবনও থাকতে হবে, যাত্রী যদি সিটটাত বসে ওইটার মধ্যে মারতে হবে। আগাম টিকিট বিক্রি হওয়ায় অর্ধেক আসনে যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়ন করতে রেলের আরও ৯ দিন সময় লাগবে, তবে আগের ভাড়াই কার্যকর থাকবে। শতভাগ কার্যকর করতে আমাদের যেহেতু ১০ দিন আগে আমরা টিকিট বিক্রি করছি গতকাল, এই হিসেবে আজকে তো আর 10 দিন আগে বিক্রি করি না, এইভাবে এই জন্য ৯ দিন, আর ৯ দিন পর থেকে আমরা শতভাগ কার্যকর করতে পারবো। রেল কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, তবে যাত্রীদের সচেতনতা কম। মাস্ক পরছি তো, আপনার একটা ফোনে কথা বলবো, এই জন্য আর কি। ভয় লাগে? ভয় না, ভয় লাগে না। কেন? এই যে ৫,০০০ মানুষ, আপনি মাস্ক তো এরকম পরে নাই এখন? না, মাস্কটাই মাত্র খুলছি, অতক্ষণ লাগালি আছিল, ফার্স্ট থেকে আমি লাগাই লাগছিল। আপনার মাস্ক কই? আপনার ভয় লাগে না? ও মাস্ক আছে আছে আছে।
ভাড়া না বাড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চের যাত্রীদের যাতায়াত নিশ্চিত করতে চায় বিআইডব্লিউটিএ। এ বিষয়ে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নেয়ার নির্দেশ দিয়েছে তারা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে বিআইডব্লিউটিএ। এদিকে সোমবার রাতেও বিদেশ ফেরত যাত্রীরা কোয়ারেন্টিনে না থেকেই বিমানবন্দর ত্যাগ করেন। কোয়ারেন্টাইন সম্বন্ধে আমাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয় নাই। কোয়ারেন্টাইন থাকতে আমরা করোনার রিপোর্ট লই আসে, করোনা পরীক্ষা করি আসে ওএস। বিমানের এক প্রজ্ঞাপনে বলা হয় মঙ্গলবার রাত থেকে বিদেশ ফেরত সবাইকে 14 দিন নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে। শরীয়ত খান, RTV, ঢাকা। সংক্রমণ রোধে পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম সীমিত করার কথা থাকলেও কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ভিড় করছে অগণিত মানুষ। কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনে নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছেন তারা। অন্যদিকে সংক্রমণ রোধে বিভিন্ন জেলায় প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। দেশের সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত এবং মৃত্যুর মাঝেও থেমে নেই পর্যটন প্রেমীদের অবাধ ভ্রমণ। সংক্রমণ রোধে সরকারের 18 দফা নির্দেশনা জারির পরেও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টের চিত্র এমন। কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনে বিভিন্ন পর্যটন স্পট সহ মার্কেটগুলোতে ভিড় করছে অনেক মানুষ। এতে বাড়ছে সংক্রমণের আশঙ্কা। এখানে মানুষ নিজের বিনোদনের জন্য আসলে আসে, কিন্তু গত 2-3 সপ্তাহ যাবত যে হারে করোনা বৃদ্ধি পাচ্ছে তাতে সেক্ষেত্রে না আসাটা সবচেয়ে ভালো। তাহলে দুপুরে বিকেলে 3 বারই মোবাইল পরিচালনা করতে আসছে, যাতে সবাই সচেতন হোক, মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলে। আমাদের 5-6টি মোবাইল টিম, মোবাইল বোর্ড প্রত্যেক দিনই কিন্তু সার্বক্ষণিকভাবে বেঁচে আছেন। সকাল সন্ধ্যা আমরা রোটেট করে দিয়েছি। তারা কিন্তু সার্বক্ষণিকভাবে মানুষকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন করতেছেন এবং প্রয়োজনে জরিমানাও করতেছেন। তবে রাঙামাটি, বান্দরবনের পর্যটন স্পটগুলোতে ভিড় নেই মানুষের। এদিকে করোনার সংক্রমণ রোধে দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। বরিশালে ভ্রাম্যমাণ আদালতের 3টি টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। টাঙ্গাইলে মাস্ক না পরায় কয়েকজনকে জরিমানা করা হয়েছে। সিলেটে 31 মার্চ থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা সব ফ্লাইটের যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। নুসরাত জাহান সিনথি, RTV। করোনার সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই চলছে বইমেলা। নির্দেশনা আছে স্বাস্থ্যবিধি মেনে মেলা আয়োজনের। দর্শক, সেখানে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, বইমেলায় ভিড় কেমন দেখছেন আর সেখানে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? মিতু যেমনটি বলছিলেন, বইমেলায় আসলে যেহেতু আজকে একটি ছুটির দিন, স্বভাবতই বইমেলায় ভিড়ের পরিমাণ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। তবে স্বাস্থ্যবিধির যে কথাটি বলছিলেন সেই জায়গাটিতে গতকালই 18 দফা একটি নির্দেশনা ঘোষণা করেছে সরকার এবং সেই নির্দেশনাগুলো পালনের জন্য সবাইকে মোটামুটিভাবে বলা হয়েছে এবং এটি দেশব্যাপী প্রচারও করা হয়েছে যথেষ্টভাবে। কিন্তু তারপরেও মানুষের মধ্যে আসলে সচেতনতাটা পুরোপুরিভাবে নেই বললেই চলে। আমরা বইমেলার এই কেন্দ্রে যেটি দেখেছি যে কর্তৃপক্ষের কাছ থেকে যে প্রস্তুতিগুলো নেওয়ার সেইগুলো কিন্তু যথেষ্টভাবেই নেওয়া আছে, অর্থাৎ প্যাভিলিয়নগুলো যথেষ্ট দূরত্বে এবার বসানো হয়েছে। যখন সবাই প্রবেশ করছে, প্রবেশ দ্বারে স্যানিটাইজার এবং তাপমান যন্ত্র রয়েছে, সব বিষয়গুলো রয়েছে এবং বারবার ঘোষণা করা হচ্ছে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করার জন্য। সেই বিষয়গুলো কিন্তু অনেকে মানছেন, অনেকে মানছেন না। আপনি যদি দেখে থাকেন, অনেকেই কিন্তু মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছেন, আবার অনেকে মাস্ক সহ ঘোরাঘুরি করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে সকল প্যাভিলিয়নগুলো আছে এখানে, সেই প্যাভিলিয়নগুলোতে অধিকাংশগুলোতেই স্যানিটাইজার রয়েছে, আবার অনেকেই স্যানিটাইজার রাখতে পারেননি, ভুলে গেছেন বা তারা আমলেই নিচ্ছেন না বিষয়টাকে, এমনটি। তবে এই বিষয়টিতে সবার সচেতন হওয়া উচিত। আমি আরেকটু যদি বিস্তারিত জানতে চাই, আমার সাথে একজন। তুহিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বইমেলা থেকে জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন। কোভিড-19 ও মহামারী পরবর্তী সময়ে তারল্য সংকট মোকাবেলায় বৈশ্বিক উদ্যোগ ও বলিষ্ঠ নেতৃত্ব জরুরি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ও কোভিড-19 পরবর্তী সময়ে তারল্য সংকট মোকাবেলা ও ঋণের বোঝা লাঘবে উচ্চাভিলাষী ও সমন্বিত বৈশ্বিক কর্মপরিকল্পনা প্রয়োজন। সোমবার দিবাগত রাতে ইন্টারন্যাশনাল ডেট আর্কিটেকচার অ্যান্ড লিকুইডিটি ও ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট ইন দ্য এরা অফ কোভিড-19 অ্যান্ড বিয়ন্ড ইনিশিয়েটিভ শীর্ষক রাষ্ট্র ও সরকার প্রধানদের ভার্চুয়াল বৈঠকে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে ও কোভিড-19 পরবর্তী সময়ে তারল্য সংকট মোকাবেলা ও ঋণের বোঝা লাঘবে আমাদের উচ্চাভিলাষী ও সমন্বিত বৈশ্বিক কর্মপরিকল্পনা প্রয়োজন। G7, G20 এবং OECD সদস্য দেশগুলোর কাছ থেকে আমাদের বলিষ্ঠ নেতৃত্ব প্রয়োজন। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য উন্নত দেশ, MDBS এবং IFIS এর উচিত বৃহৎ পরিসরে ও নতুন স্পেশাল ড্রয়িং রাইটস এর মতো বরাদ্দের মাধ্যমে তারল্য বাড়ানো। আগামী 2 বছরে বিশ্ব অর্থনীতিতে আনুমানিক প্রায় $8.5 ট্রিলিয়ন ক্ষতি হতে পারে বলে জাতিসংঘ আশঙ্কা করেছে। বাংলাদেশে আমরা আমাদের জনগণের জীবন ও জীবিকার উপর থেকে মহামারীর বিরূপ প্রভাব হ্রাস করার সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছি। Concessional finance and debt relief measures for vulnerable economies. হেফাজতে ইসলামের তাণ্ডবে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দির, সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। রেহাই পায়নি সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব। তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। 2016 সালের 12 জানুয়ারির পর আবারও হামলার শিকার হলো উপমহাদেশের প্রখ্যাত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীতাঙ্গন। গেল শুক্রবার থেকে নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া। রোববার হেফাজত ইসলামের হরতাল চলাকালে হামলা চালানো হয় আলাউদ্দিন খাঁর হাতে গড়া প্রতিষ্ঠানটিতে। এছাড়া পৌরসভা, ভূমি অফিস, জেলা পরিষদ, রেল স্টেশন সহ বিভিন্ন সরকারি দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক ধরনের যন্ত্রপাতি যেগুলো আমরা ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দিতাম সেগুলো এখানে ধ্বংস করা হয়েছে। আমাদের স্থাবর সম্পত্তি রেজিস্টার, আমাদের ফর্সা ডকুমেন্ট কিছুই নাই, মানে এ টু জেড সম্পূর্ণ পৌরসভা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রশাসন একেবারেই ব্যর্থতার পরিচয় দিছে। প্রশাসন যদি সক্রিয় থাকতো নিশ্চয়ই শহরে এই ধরনের ঘটনা ঘটতো না। হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করছেন স্থানীয় সংসদ সদস্য। এই সমস্ত বিষয়গুলোর জন্য যে কেন হামলা হলো, কারা হামলা করলো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি প্রশাসন কেন তারা নিষ্ক্রিয় ছিল তার একটা ব্যাখ্যা প্রয়োজন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনা তদন্তে গঠিত 3 সদস্যের কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আমরা সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে বিষয়গুলোকে চিহ্নিত করার চেষ্টা করব। ভয়াবহতার মাত্রাটা এত বেশি ছিল যে বিভিন্ন দিকে ছড়ানো ছিটানো ঘটনাগুলো ঘটেছে। পুলিশও বিভিন্ন দিকে তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে। আমরা পরবর্তীতে আশেপাশের জেলাগুলো থেকে আরও অতিরিক্ত পুলিশ ফোর্স এবং অফিসার দিয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের। দীপ্তচন্দ্র পাল, RTV। ব্রাহ্মণবাড়িয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষ ভাঙচুরের ঘটনায় আরও 2টি মামলা হয়েছে। অজ্ঞাত 250 জনকে আসামি করে মামলা করেছে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহসান হাবিব। আনসারের এক কর্মকর্তা অজ্ঞাত 500 জনকে আসামি করে মামলা করেন। এর আগে 3টি মামলা করে পুলিশ। এদিকে হামলা ও ভাঙচুরের পরে জেলা শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। হামলা ও ভাঙচুরের শিকার স্থাপনাগুলো মেরামতের কাজ চলছে। ঘটনা তদন্তে কাজ করছে কমিটি। বিভিন্ন স্থানে সংঘর্ষে হেফাজত কর্মী নিহতের প্রতিবাদে কয়েক জেলায় বিক্ষোভ করেছে বিএনপি। নওগাঁয় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে 50 জন আহত হয়েছে। দুপুরে শহরের কেডি মোড়ে এ ঘটনা ঘটে। বিক্ষোভ সমাবেশ হয়েছে ফরিদপুর, ঝালকাঠি, ময়মনসিংহ ও সুনামগঞ্জে। কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে চট্টগ্রামে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনায় 2টি মামলা হয়েছে। এতে নগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন সহ 57 জনের নাম উল্লেখ করা হয়েছে। গেল রাতে কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিশ মামলা 2টি করে। সহিংসতার ঘটনায় নারায়ণগঞ্জে 6টি মামলা করেছে পুলিশ ও র্যাব।
এতে 2000 জনকে আসামি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় আরও 2টি সহ মোট 5টি মামলা হয়েছে। এদিকে সকালে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলার শিকার বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছে পিবিআই। তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে হেফাজত চক্র তাণ্ডব চালিয়ে দেশকে পিছিয়ে দিতে চায়। আগামীতে এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যে কোনো ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষায় জাতির বিবেক হিসেবে সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির সম্মেলনে এসব কথা বলেন তিনি। সমিতির সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, দায়িত্ব পালনকালে বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের হামলার শিকার হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। মার্চের শেষ সপ্তাহে বৃষ্টি বলয় নীলয় ধেয়ে আসতে পারে। আবহাওয়া বিভাগের দেয়া এমন পূর্বাভাসে দিশেহারা সুনামগঞ্জের চাষিরা। একদিকে বোরো ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা, অন্যদিকে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় শঙ্কায় রয়েছেন তারা। তবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে না বলে আশা করছে কৃষি বিভাগ। সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মৌসুমী রহমান। আবহাওয়া বিভাগের তথ্য মতে চলতি মাসের শেষে বৃষ্টি বলয় নীলয় ধেয়ে আসতে পারে দেশের আকাশে। শক্তিশালী এই বৃষ্টি বলয়ের প্রভাবে 28 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত গড়ে 90 থেকে 150 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সুনামগঞ্জে। এমন খবরে দুশ্চিন্তায় পড়েছেন এ জেলার চাষিরা। চাষিরা জানান, অতিবৃষ্টি হলে পানিতে তলিয়ে যাবে ফসলের ক্ষেত, ফলে মাঠের ধান নিয়ে বিপাকে পড়তে হবে তাদের। এছাড়া হাওরের ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ না হওয়ায় কৃষকদের চিন্তা আরও বেড়েছে। প্রশ্ন উঠেছে বাঁধের মান নিয়েও। টাকা বরাদ্দ আর বাঁধের কাজের মান দেখে আমরা খুবই হতাশ। সামান্য ধানটা বাহির হইয়া মেঘের কারণে আমরা ধানটা বাড়িতে পারেন না। হাওর এলাকা বৃষ্টি হইলে খুব সমস্যা দেখা দেয়। আগামীতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সুনামগঞ্জের জন্য একটা ভীতির কারণ। এখনো বাঁধগুলো সম্পূর্ণভাবে সম্পন্ন করা হয়নি। অকাল ঢল, পাহাড়ি ঢলে ফসল বিনষ্ট হয় বাঁধের কারণে, তাহলে দায় দায়িত্বটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে। বাঁধের মান নিয়ে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আর বৃষ্টির কারণে ফসল নিয়ে সমস্যায় পড়তে হবে না বলে আশ্বস্ত করেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। যে পরিমাণ বা যে মাত্রায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, আমরা আশা করছি এই ধরনের বৃষ্টিপাতের ফলে আমাদের বাঁধের তথা হাওরের বড় ফসলের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না। গত বছর চাইতে প্রায় 20,000 মেট্রিক টন হাইব্রিড বেশি চাষ হয়েছে। আশা করি আমরা নিরাপদে নির্বিঘ্নে আমরা বড় ঘরে উঠাতে পারবো। সুনামগঞ্জের হাওরের কৃষকরা নির্বিঘ্নেই তাদের ফসল ঘরে তুলতে পারবেন, এমনটাই প্রত্যাশা সবার। মৌসুমী রহমান, RTV। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন ISU বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM মোশাররফ হোসাইন। ISU এর উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার HTM কাদের নওয়াজ এবং মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন K আহমেদ আলম। নোয়াখালী 2-এর সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলমের জন্মদিন উপলক্ষে উপজেলার কাদরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান পলাশের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন চৌধুরী সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা। আলোচনা শেষে সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম ও তার পরিবারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে স্থানীয় সাংসদ আলহাজ মোর্শেদ আলমের জন্মদিন পালন করা হয়। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে RTV সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।